তো এই লেকচার 2-এ আমরা দেখব হচ্ছে যে কিছু কিছু টার্ম, যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট যে করব সেক্ষেত্রে ডাটা ডিকশনারির ব্যবহার আমরা দেখব, হিপোচার্ট, তারপরে হচ্ছে ওয়ার্নার অর ডায়াগ্রাম, এগুলো কীভাবে ইউজ করতে হয়। নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যেগুলো শিখে আসছি ওই জিনিসগুলোই এখন কিছু ডকুমেন্টেশন আকারে কেন ব্যবহার করলে কী সুবিধা হয় এসব দেখবো, ওগুলোর স্ট্রাকচার কেমন সেটা শিখবো। ঠিক আছে, তো সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রথমে আউটলাইনগুলো দেখে নিই যে আজকের ক্লাসের মেন জিনিসগুলো কী কী। শুরুতে হচ্ছে ডাটা ডিকশনারি, তারপর হিপোচার্ট, ওয়ার্নার অর ডায়াগ্রাম, আর থাকবে হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন। এখন রিকোয়ারমেন্ট এলিসিয়েশন জিনিসটা কি, যে উপরের যে জিনিসগুলো যে দেখবো, যে ডাটা ডিকশনারি, হিপোচার্ট, ওয়ার্নার অর ডায়াগ্রাম, এইগুলোর জন্য আমার কী কী রিকোয়ারমেন্ট দরকার, একটা সফটওয়্যার যে আমি তৈরি করবো সেটার জন্য রিকোয়ারমেন্ট কী কী দরকার, কী কী জিনিস বাদ দেওয়া উচিত, কী কী জিনিস রাখা উচিত, কোনটা রাখলে ভালো হয়। ঠিক আছে, তো সেগুলো কীভাবে তুলে আনতে পারি সেই জিনিসগুলো এখানে আউটলাইনভাবে দেওয়া আছে, আমরা ব্রিফলি যখন স্লাইড এক্সপ্লেনেশনে যাব তখন দেখব। আর লাস্টে একটা টেকনিক শেখানো হবে, সেটা হচ্ছে ফ্যাসিলিটেড অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশন টেকনিক, ফার্স্ট যেটাকে শর্টকাট ফর্ম। এগুলো একটা একটা করে দেখবো এই জিনিসগুলো। তো শুরু করবো হচ্ছে ডাটা ডিকশনারি দিয়ে। ফার্স্ট দেখবো যে ডাটা ডিকশনারি জিনিসটা কি। ডাটা ডিকশনারি জিনিসটা হচ্ছে, ধরেন এর সাথে স্টেক হোল্ডারদের যদি আমরা চিন্তা করি, একটা সফটওয়্যার যদি আমি তৈরি করি, সেই সফটওয়্যারের জন্য ক্লায়েন্ট থাকবে, ডেভেলপার থাকবে, টেস্ট ইঞ্জিনিয়ার থাকবে, ইউজার থাকবে। তো এই যে এতগুলো যে মানুষ সম্পৃক্ত থাকছে একটা সফটওয়্যারের সাথে, তো এই সবার স্টেক হোল্ডারদের বোঝার সুবিধার জন্য একটা সেন্ট্রালাইজড কালেকশন অফ ইনফরমেশান, মানে কিছু ইনফরমেশানের তথ্য এখানে কেন্দ্রীভূত অবস্থায় থাকবে, সেটাকে বলা হচ্ছে ডাটা ডিকশনারি। এখন সেই জিনিসের মধ্যে কি কি জিনিস থাকবে, সে কি কি দিয়ে এই ডাটা ডিকশনারিটা তৈরি হতে পারে, সেটা কি তুলে ধরবে, সেটা হচ্ছে যে যে ডাটাগুলো ওই ডাটা ডিকশনারির মধ্যে আসছে সেটা কি ধরনের ডাটা, সেগুলোর স্ট্রাকচারগুলো কীরকম হবে, অন্যান্য ডাটার সাথে এই ডাটার রিলেশন কিভাবে হতে পারে, এবং প্রত্যেকটা ডাটার উপরে আমি কি কি রুলস বা কনস্ট্যান্টস অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো সেটার উপরে নির্ভর করে এই সফটওয়্যারের ডেভেলপাররা কাজ করবে, সেটার সাথে যে অ্যাডমিন প্যানেল যে যারা থাকবে তারা কাজ করবে, ইউজার যারা থাকবে সেটা দেখে বুঝতে পারবে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই ডাটা ডিকশনারিটা ব্যবহার করা হচ্ছে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো সামনে। এখানে হচ্ছে কিছু ডাটা ডিকশনারির ভিতরে কী কী থাকতে পারে সেটা দেখানো হচ্ছে, যে ডাটার এলিমেন্ট নেম, যেমন আমরা হ্যাঁ ক্লাস রেকর্ডিংয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমি রেকর্ড করছি এটা। এখন ডাটা এলিমেন্ট নেম সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ডাটাবেস ক্রিয়েট করি তখন কিন্তু আমরা কি দেখি যে কাস্টমারের আইডি দরকার হয়, কাস্টমারের নেম দরকার হতে পারে, কাস্টমারের অ্যাড্রেস, এগুলো জিনিস দরকার হতে পারে, যে আমরা যে কলামগুলো ইউজ করি টেবিলে ডাটাবেসে, তো সেটার জন্য ডাটা এলিমেন্ট নেম লাগে। সেই যে এই ডাটাটা আমি ব্যবহার করছি যে এলিমেন্টটা, সেটার ডেসক্রিপশন একটা দরকার হতে পারে, যে কাস্টমার আইডি দ্বারা কী বোঝাচ্ছে। ঠিক আছে, এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে একটা কাস্টমার থেকে আরেকটা কাস্টমার যেন আলাদা হয়। এটা হচ্ছে সেই ডেসক্রিপশন একটা দিবে, প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে একটা ধারণা দিবে এই ডেসক্রিপশনে এসে। তারপর ডাটা টাইপটা কেমন হবে, যদি আমি কাস্টমার আইডির কথাই চিন্তা করি, এর ডাটা টাইপটা হবে ইন্টিজার টাইপের। যদি নেম হয় তাহলে ভার্কার টাইপের হবে। যদি ডেট, আর যেই ডেটে হচ্ছে কোনো একটা জিনিস পারচেস করছে সেই ডেটটা যদি আমি নিই, তার ডাটা টাইপ হবে ডেট। ঠিক আছে, তারপরে হচ্ছে লেংথ, একজন মানুষের নাম কত ক্যারেক্টার নিয়ে হইতে পারে, তো এটা চিন্তা করে ম্যাক্সিমাম দেখা গেলো যে 50 ক্যারেক্টারের দিয়ে রাখলে হয়ে যায়, বা ছোটো নাম হলেও যাতে ওই 50 ক্যারেক্টারের মধ্যেও মানে হয়ে যায়, বেশি যাতে মেমোরি ইউজ না করা লাগে। তো এর জন্য লেংথ বা সাইজটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কতখানি লেংথ বা সাইজ একটা ডাটা এলিমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে ফরম্যাট, ডেটের ফরম্যাট বিভিন্ন স্টাইলে বিভিন্ন দেশে বিভিন্নভাবে চলে। নর্মালি আমরা যেভাবে ইউজ করি, যে শুরুতে আগে ডেট দিই, তারপরে মান্থ, তারপরে ইয়ার, কোনো জায়গায় আবার ইয়ারটা আগে দেয়, তারপরে মান্থ, তারপরে ডেট। তো এই ফরম্যাটিংটা কীরকম হবে, এখন কোনো একটা জায়গায় যদি আপনি ডাটাবেসে ডাটা এন্ট্রি করছেন, কখনো ডেট আগে দিয়ে তারপরে মাস তারপরে বছর, কখনো আবার বছরটাই আগে তারপরে মাস তারপরে হচ্ছে ইয়ার, এরকম দিলে একটা কন্ট্রাডিক্টরি চলে আসবে, যে কোনটা আসলে বছর কোনটা মাস এটা বুঝতে সমস্যা হবে। তো একটা ইজ ফিক্সড একটা ফরম্যাট যাতে ইউজ করা হয়, তো এটার জন্য ডাটা ডিকশনারি ইউজ করা হচ্ছে। এরপরে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে আপনি কোন নিয়ম মেনটেন করছেন।
ধরেন আপনি যদি নেমে থাকে যে কাস্টমারের নেম আপনার কালেকশনে দরকার, তাহলে কাস্টমারের নেমে আপনাকে হচ্ছে নট নট নাল দিয়ে রাখতে হবে, যে আপনি যেন কেউ এটাতে ভ্যালু ইনসার্ট না করে চলে যেতে পারে, এরকম টাইপের, মানে তাকে ভ্যালু ইনসার্ট করতেই হবে। আমরা অনেক সময় কোনো ফর্ম বা গুগল ফর্ম পূরণ করার সময় আমরা দেখি যে রেড মার্ক করা থাকে যে এটা রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, এটা আপনাকে করতেই হবে। তো সেই জিনিসগুলো হয় নট নাল টাইপের। এরপরে হচ্ছে ইউনিক ফরেন কি, মানে কি আপনি নিয়ম তা নির্দিষ্ট একটা ডাটা এলিমেন্টের উপরে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে কনস্ট্যান্টের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে ডিফল্ট ভ্যালু, যে কোনো একটা জায়গায় যদি আপনার ফিক্সড একটা ভ্যালু দেওয়া থাকে, মানে দরকার পড়ে, তাহলে সেটাতে আপনি দিয়ে রাখতে পারেন। যে দেখা গেলো যে কোনো একটা জায়গায় আপনাকে নির্দিষ্ট একটা ভ্যালু সব জায়গাতে ইউজ করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আচ্ছা, এরপরে হচ্ছে সোর্স। যদি কোনো জায়গায় আপনার হচ্ছে সোর্সের দরকার হতে পারে, যে ডাটাটা আপনি নিচ্ছেন সেই ডাটাটা কোথায় থেকে আসছে, হ্যাঁ, বা হচ্ছে যেমন ধরেন এই যে সামনে একটা ট্যুর আছে, সেই ট্যুরে যদি আপনি জানো একটা রেজিস্ট্রেশন ফর্ম থেকে দেওয়া হচ্ছে, তো এখানে হচ্ছে আপনার নেম, আপনার ব্যাচ নেম, রোল, টি শার্টের সাইজ, এসব যে কালেকশন করা হচ্ছে কোথা থেকে এগুলো আসছে, ওই যে রেজিস্ট্রেশন ফর্ম, একটা গুগল ফর্ম দেওয়া হচ্ছে, তার মধ্যে থেকে চলে আসছে, যে এটা হচ্ছে সেই সোর্স। মানে এটা হচ্ছে ডাটাটা কোথা থেকে নিয়ে আসছি সেটার হচ্ছে সোর্সটাও বলে দেওয়া হচ্ছে। এরপর রিলেশনশিপ, যে কাস্টমার আইডির সাথে অন্য একটা টেবিলের লিঙ্ক থাকতে পারে। আমরা যদি ডাটাবেস কোর্সের কথা চিন্তা করি, সেখানে ম্যাপিং কার্ডিনালিটি বলে একটা জিনিস ছিল, যে এক টেবিলের সাথে আরেক টেবিলে কানেকশন থাকতে পারে, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে রিলেশনশিপ। আচ্ছা, আমরা একটা স্যাম্পল দেখি ডাটা ডিকশনারি। এখানে একটা যেই স্যাম্পলটা আছে, সেখানে একটা স্টুডেন্ট ডাটাবেসের ডাটা ডিকশনারি দেখানো হচ্ছে, যে সেখানে কী কী জিনিস থাকতে পারে। যেমন হচ্ছে এখানে ফিল্ড নেম, তারপর ডেসক্রিপশন, ডাটা টাইপ, সাইজ বা ফরম্যাট, কনস্ট্যান্ট, এক্সাম্পল হিসেবে কয়েক কিছু জিনিস দেখানো হচ্ছে। এগুলো দেখলে আপনারা ধারণা পাবেন জিনিসটা আসলে কী বোঝানো হচ্ছে। শুরুতে হচ্ছে যে স্টুডেন্ট আইডি, সেই স্টুডেন্ট আইডি অবশ্যই সেটা ইউনিকলি আইডেন্টিফাই করবে প্রত্যেকটা স্টুডেন্টকে। সেটা কী টাইপের হবে, ইন্টিজার টাইপের, যেহেতু 1 2 3 4 এরকম টাইপের হবে। নর্মালি ওই লেটার দিয়ে সম্ভবত কোনো স্টুডেন্ট আইডিকে ডিফাইন করা হয় না। এবং সেটার সাইজ একটা দেওয়া আছে 10 ডিজিট, এটা যে কোনো সাইজের হতে পারে। এবং এটাকে প্রাইমারি কি বলা হচ্ছে, কারণ কি, যেহেতু এটা ইউনিকলি আইডেন্টিফাই করছে, সুতরাং যেই ডাটা এলিমেন্টটা এই ইনফরমেশানগুলো বা ডাটাগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, সেটাকে নর্মালি প্রাইমারি কি হিসাবে ডিফাইন করা হয়। এবং সেটা অবশ্যই নট নাল হয়। এরকম এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে স্টুডেন্ট আইডির। সিমিলার ওয়েতে ফার্স্ট নেমকে হচ্ছে ভার্চার দিয়ে দেখানো হচ্ছে, এবং সেটার ক্যারেক্টার সাইজ দেওয়া আছে যে 0 to 50। 0 তো অবশ্যই হবে না, যেহেতু একটা ভ্যালু এখানে ইনসার্ট করতেই হবে। দেখা গেলো যে 50 ক্যারেক্টার সাইজ পর্যন্ত নিছে। এর বেশিও নেওয়া যায়, তবে এর বেশি নিলে একটা সমস্যা, সেটা হচ্ছে যে মেমোরি সাইজ অনেক বেশি হয়ে যাবে, আপনার ডাটা বেসের জন্য অনেক বেশি মেমোরি দিতে হবে আর কি, মেমোরি কনজামশনটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে। ওকে, এরপরে হচ্ছে লাস্ট নেম, ডেট অফ বার্থ। এখানে আমরা দেখছি যে একটা ফরম্যাট ডিফাইন করে দিচ্ছে, যে ডেটগুলো যে বসাবো সেই ডেটগুলো কি কোন হিসেবে বসবে। এরপরে যদি জেন্ডার দেওয়া হয়, সেই জেন্ডারগুলো কীভাবে দেখাচ্ছে। তারপরে হচ্ছে ইমেলটাও হচ্ছে ভার্চার টাইপের। আর জেন্ডার যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, যেহেতু হয় মেলের জন্য এম, আর হচ্ছে ফিমেলের জন্য এফ, অরফানের জন্য ও, এরকম টাইপের দেখানো হচ্ছে। এরপর হচ্ছে ফোন নাম্বারের জন্য 15 ক্যারেক্টার্স, যদিও আমাদের 11 ক্যারেক্টারই হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে যে +880 যেহেতু অ্যাড করতে, সেই জন্য 15 ক্যারেক্টার পর্যন্ত এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, প্রোগ্রাম, এনরোলমেন্ট ইয়ার, সিজিপিএ এখানে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ডেসিমাল দেওয়া আছে, এবং সাইজ দেওয়া আছে 3 2 মানে হচ্ছে এখানে আপনার ফর্মার, যেহেতু ফ্লোটিং পয়েন্ট চলে আসে, যেমন 3 পয়েন্ট সামথিং কারো সিজিপি হতে পারে, যেমন এখানে 3.65 একটা দেখানো হচ্ছে। তাহলে এখানে 3,2 বলতে যেটা বোঝানো হচ্ছে, যে এখানে টোটাল 3টা ডিজিট থাকবে, এবং ডান দিক থেকে 2 ঘর পরে, ডান দিক থেকে 2 ঘর আগে, যে 5 6-এর আগে হচ্ছে ফ্লোটিং পয়েন্টটা আছে, 2 আছে, পয়েন্টটা আছে, পয়েন্টারটা, এই জন্য হচ্ছে এখানে 2 দেখানো হচ্ছে। এটা দ্বারা আমরা বুঝবো যে 3.65 হচ্ছে 3টা ডিজিট, আর ডান দিক থেকে 2 ঘর আগে বসবে হচ্ছে দশমিক বিন্দুটা। এই তারপরে আমরা যদি দেখি যে ডাটা ডিকশনারিটা যে দেখলাম, উপরের যে ডাটা ডিকশনারিটা ছিল, সেটা দিয়ে আসলে কী লাভ হচ্ছে। তো এটা দেওয়া যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ডাটাবেস যে ডিজাইন করবে, সেই ডিজাইনারটা
বুঝবে যে কী কী টাইপের টেবিল দরকার হতে পারে, কী কী মানে যে টেবিলটা থাকবে তার ডাটা টাইপগুলো কী কী থাকবে, সেই ডাটা টাইপের মধ্যে এলিমেন্টগুলো কীরকম টাইপের হতে পারে, তার জন্য কী কী রুলস অ্যাড করা হবে সেটা বুঝবে। যিনি ডেভেলপার হিসেবে কাজ করবেন তিনি বুঝবেন যে কীরকম টাইপের ডাটা এক্সপেক্ট করা হচ্ছে, সেইটা ইনপুটগুলোকে ভ্যালিডেট হবে কিনা। ভ্যালিডেশনের ব্যাপারটা আসছে এজন্য যে আমরা এখানে যদি একটু চিন্তা করি যে হ্যাঁ, যে স্টুডেন্ট আইডিটা যদি কেউ হচ্ছে দেখা গেলো যে নাম্বার যেটা চাচ্ছে সে নাম্বারের বদলে ABCD দিয়ে রাখলো, সেটা তো নিশ্চয়ই ভ্যালিডেশন হবে না, বা আমরা যেহেতু নিতে পারবো না, কারণ ইন্টিজার টাইপ ডাটা টাইপ এটা বলা আছে। এখন ও যদি ক্যারেক্টার টাইপ দিতে তাহলে তো হবে না। এরকম জিনিসগুলো যে ডেভেলপারগুলো এই ইনপুটগুলোকে ভ্যালিডেশন বুঝতে পারবে যে কীরকম টাইপের ডাটাগুলোকে আসলে চাওয়া হয়েছিল এবং কীরকম টাইপের ইনপুটগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাবে। এবং অ্যাডমিন প্যানেলে যারা থাকবে তারা হচ্ছে ডাটার কোয়ালিটিগুলোকে মেনটেন করতে পারবে এবং সেগুলো কনসিস্টেন্ট কিনা সেগুলো দেখতে পাবে, ঠিক আছে। এবং লাস্টে যারা হচ্ছে ইউজার যারা, তারা হচ্ছে রিপোর্টগুলোকে পারফেক্ট হইতে পারবে, সবাই সেমভাবে দেখতে পাবে জিনিসগুলোকে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, 3.65 এবং 3.650 সেম, কিন্তু কিন্তু আমি যদি একটা ফরম্যাট ডিক্লেয়ার করে দিই যে 3,2, সবাই এই ফরম্যাটেই ইনপুটগুলোকে দিতে পারবে, অন্য কোনো পন্থায় দিতে পারবে না, তখন কিন্তু সব ডাটাগুলো সেম স্টাইলে যাবে, ঠিক আছে। 3.65, 3.56 এভাবে কখনোই কিন্তু এই দশমিকের পরে 3 ঘর 4 ঘর এভাবে ইচ্ছা মতন দিবে না কেউ, মানে দেওয়ার মতো সুযোগই থাকবে না, ঠিক আছে। ওকে, আমরা তাহলে আরেকটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে সেই লাইব্রেরির জন্য একটা লাইব্রেরি ডাটাবেজের একটা ডাটা ডিকশনারি দেখানো হচ্ছে। সেখানে কী কী থাকতে পারে, সেখানে হচ্ছে আপনার বুকের আইডি থাকতে পারে, টাইটেল, অথর, তারপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল বুকগুলো থাকে ম্যাক্সিমাম বুকেরই এটা থাকে একটা নাম্বার। তারপর হচ্ছে পাবলিশেশন ইয়ার, ক্যাটাগরি, কপিস অ্যাভেলেবল, সেলফ লোকেশন মানে কোন লাইব্রেরির কোন সেলফে সেই বুকটা আছে সেটা, এবং লাস্ট ইস্যু, ঠিক আছে। তো এই জিনিসগুলো সেটা ডিসক্রিপশান থাকবে, সেটা ডাটা টাইপ থাকবে, নির্দিষ্ট একটা সাইজ মেনটেন করবে, সেটার জন্য কনস্ট্যান্ট কোনটাকে প্রাইমারি কি বানাবে, কোন কোন ভ্যালুগুলো অবশ্যই দরকার সেগুলোকে হচ্ছে নট নাল করে রাখবে। তারপরে হচ্ছে কিছু কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো এই যে একটা লাইব্রেরি ডাটাবেস আছে, সেখান থেকেও যারা এটার সাথে জড়িত তারাও ঠিক সেমভাবে জিনিসগুলোকে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যে লাইব্রেরি ডাটাবেসটা দেখলাম, সেই লাইব্রেরিতে ওইখানে নিশ্চয়ই লাইব্রেরিয়ান থাকবে। তাহলে লাইব্রেরিয়ানের জন্য সুবিধাটা কী হবে, সে হচ্ছে ডিরেক্টলি আমরা একটু আগে ওখানে মনে হয় কপি দেখলাম, হ্যাঁ, যে কপিস অ্যাভেলেবল কতগুলো কপি আছে, কেউ যদি ডিরেক্টলি জিজ্ঞেস করে যে এই বুকের কপি কতগুলো, সে ওখান থেকে ডিরেক্ট সার্চ করে বলে দিতে পারবে যে কতগুলো কপি আছে এবং কোন সেলফে সেই কপিটা আছে, সেখান থেকে সে বলে দিতে পারবে। একজন লাইব্রেরিয়ানের তো সফটওয়্যার তৈরি করার দরকার নেই, সে জাস্ট ইউজ করবে। এখন সে ইউজটা করতে পারছে কিনা সেটার জন্য হচ্ছে এই জিনিসটা তাকে সলিউশন হিসেবে ব্যবহার করতে পারে। এরপরে হচ্ছে যে ডেভেলপার তো হচ্ছে যে নিয়মকানুনগুলো সেট করবে অবশ্যই, এবং কোথায় কোন ফরম্যাটে থাকবে, সাইজগুলো কেমন হবে, প্রাইমারি কি কোনটাতে সেট করবে। ডাটাবেসে যে ডিজাইনারও থাকবে সেও এগুলো দেখবে, ডেভেলপারে যে থাকবে সেও এগুলো মেনটেন করতে পারবে। এরপরে হচ্ছে যে ইউজার, ধরেন যে লাইব্রেরিটা যারা ইউজ করবে স্টুডেন্ট টিচার, তারা কি করবে যে নির্দিষ্ট একটা বুকের যে ISBN নাম্বার বা টাইটেল বা অথর দিয়ে হচ্ছে বুকটা সার্চ করতে পারবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা ডাটাবেসে ব্যবহার করে আসছি। আর এইগুলো তাহলে দিবে কখন, লাগবে কখন, যদি এই ডাটাবেস তৈরি করার আগের মুহূর্তে এরকম করে একটা ফরম্যাট ডাটাবেস যে ডিজাইনার বা ডেভেলপার যারা থাকবে তাদের কাছে এরকম একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয় যে এরকম করে যেন সেই ডাটাবেসটা তৈরি করে বা সফটওয়্যারটা তৈরি করে, জিনিসগুলো যেন এইভাবে থাকে, সবাই যেন একভাবে সব ইউজার যেন ইনপুট দিতে পারে, ঠিক আছে। তো এর জন্য এই ডাটা ডিকশনারিটা ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা একটা হসপিটালের ক্ষেত্রে চলে যাই, সেটার ক্ষেত্রেও ঠিক সেম, পেশেন্টের আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, এভাবে ডক্টর অ্যাসাইন্ড, এই জিনিসগুলো থাকতে পারে। তো এখান থেকে হচ্ছে যারা বেনিফিটেড হবে সেখানে ডক্টর এবং নার্স, তারা হচ্ছে এখানে পেশেন্ট ট্র্যাকিংয়ের জন্য আমরা যখন কোনো একটা হসপিটালে যাই তখনও দেখি যে সেম, যে তারা হচ্ছে একটা
ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে বসে আছে সেখান থেকে তারা ডিরেক্টলি অ্যাক্সেস করে আপনি যদি প্রিভিয়াসলি সেই ডাক্তারের থেকে কনসালটেন্সি নিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনাকে আবার নেম বা ফোন নাম্বার কিছু দিয়ে ট্র্যাক করে আপনার আগের রেকর্ডগুলো তারা বের করতে পারছে। সুতরাং ডাটাবেস আগে থেকে ছিল দেখেই কিন্তু তারা এটা করতে পারছে। এরপরে যে ওই অ্যাডমিন প্যানেলের কথা যদি চিন্তা করি তারা হচ্ছে যে ডাটার কোয়ালিটিটা মেনটেন করবে, যে ব্লাড গ্রুপ, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট তো কিছু ব্লাড গ্রুপই থাকে। এখন যদি কেউ এরকম চিন্তা করে যে সি পজিটিভ, এখন সচরাচর তো সি পজিটিভ বলে কোনো ব্লাড গ্রুপ নাই। এখন যদি কোনোভাবে এটা এন্ট্রি হয়ে যায় তাহলে এই জিনিসগুলোকে ঠিকঠাক করার জন্য দেখা যাবে যে আবার ডাটাবেস যে ডেভেলপার থাকবে তার কাছে যেগুলো ঠিকঠাক করা যাবে। আবার ডেটের ফরম্যাটিংও যদি ওই যে ইয়ার আগে না ইয়ার পরে কোন ফরম্যাটে দিলে সুবিধা হবে, একটা নির্দিষ্ট ফরম্যাটে মেনটেন করার জন্য একটা ভ্যালিড ডেট ফরম্যাট যদি সমস্যা হয় সেটাও কিন্তু দিতে পারে। ওকে, এরপরে হচ্ছে যে ডেভেলপারে যারা থাকবে তারা হচ্ছে যে হসপিটালের ডাটাবেসটা এই চার্ট অনুযায়ী তৈরি করার চেষ্টা করবে এবং এরপরে যে রেজাল্টগুলো পাবে নর্মালি হচ্ছে যে একটা হসপিটাল ডাটাবেসে তো অনেক রকমের পেশেন্ট আসে, অনেক রকমের তাদের ডিজিজ নিয়েই আসে। তো এরকম ডিজিজে ডক্টররা কীরকম সলিউশন দিচ্ছে, রেসপন্স কেমন হচ্ছে, এরকম একটা ফিডব্যাক থেকে রিসার্চার যারা থাকে তারা হচ্ছে রেকর্ডগুলোকে অ্যানালাইসিস করতে পারে। মানে কী কী আপনার সিমটম থেকে অসুখগুলো হচ্ছে, সেগুলোকে কোন কোন মেডিসিনে নিরাময় হচ্ছে, এই জিনিসগুলো অ্যানালাইজ করার জন্য রিসার্চাররাও কিন্তু এই রেকর্ডগুলোকে পরবর্তীতে ইউজ করতে পারে। তো এখানে আমরা দেখবো সেই ডাটা ডিকশনারি আমরা কিছু কিছু এক্সাম্পল দেখে আসলাম, সেখান থেকে কারা বেনিফিটেড হচ্ছে সেটা দেখলাম। এখন সেই ডাটা ডিকশনারি অ্যাপ্লিকেশনগুলো কোথায়? আচ্ছা, এখন দেখবো সেই ডাটাবেস ডিজাইনে। ডাটাবেস যে আমি তৈরি করব তার ব্লুপ্রিন্ট হিসেবে যখন আমি তৈরি করতে যাব যে আমার কী কী টেবিল দরকার, তাদের মধ্যে রিলেশনশিপ কীরকম দরকার, সাইজ ফরম্যাট কীরকম হতে হবে, সেই জিনিসগুলো জন্য ওই ডাটা ডিকশনারিটা দরকার। এরপরে হচ্ছে ডাটা স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা হচ্ছে যে নেমিং কীরকম হবে, ফরম্যাট কীরকম হবে, মানে হচ্ছে যে ধরেন স্টুডেন্ট আইডি দিলে আমি ডিরেক্ট বুঝতে পারছি যে এটা কোন টাইপের ডাটা এলিমেন্টের মধ্যে যাচ্ছে। যদি এমন টাইপের আমি নাম দিলাম যেটা দিয়ে আমি বুঝতে পারছি না যে এই কলামটা আসলে কিসের, মানে কিসে কী বোঝাচ্ছে এই কলাম দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্য একটা অবশ্যই ইউনিক টাইপের একটা নেম দিয়ে রাখতে হবে এবং তার যেন নির্দিষ্ট একটা মিনিং থাকে, মিনিংফুল একটা নেম দিতে হবে কলামের। ওকে, এরপর হচ্ছে সিস্টেম ডকুমেন্টেশন বলতে বোঝাবে যে আপনি যে কাজটাই করে রাখেন সেই কাজটার সাথে সাথে কিছু লিখে রাখতে হবে যে আপনি কী কাজ করলেন। কারণ কি, কারণ দেখা যাবে যে আপনি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে গেলেন, আপনি তো সারা জীবন আর ওখানে কাজ করবেন না। এখন রানিং অবস্থায় হচ্ছে কোনো জায়গায় কাজ করা অবস্থা আপনি কী কী কাজ করলেন সেটা যদি আপনি ডকুমেন্টেশন করে রাখেন তাহলে আপনার পরবর্তীতে যারা কাজ করতে আসবে তারা হচ্ছে দেখে বুঝতে পারবে যে আপনি কতদূর পর্যন্ত কাজ করে আসছেন, তারপর থেকে সে কিন্তু কাজ করতে তার জন্য সুবিধা হবে। তো এর জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে কাজটাই করেন, আপনি যদি কোডিংও করেন সেই সাথে সাথে আমরা হচ্ছে কমেন্ট করার কথা বলা হয় যে কমেন্ট করে রাখলে এর সাথে সাথে বোঝা যায় আপনার পরবর্তীতে আপনি নিজে যখন সেখানে যাবেন আপনি নিজেও তখন ধরতে পারবেন যে আপনি কী কাজ করতে গেছিলেন বা কত দূর কাজ করছেন, কেন ওইটা করছেন। করার সময় কিন্তু আনমনে করা হয়ে যায়, পরবর্তীতে যখন কোনো একটা বাগে চলে আসে সেটা ডিবাগ করতে গেলে দেখা যাবে যে আবার এই ডকুমেন্টেশন করা থাকলে আপনি সহজেই ধরতে পারবেন যে এটা করছিলাম দেখেই এই সমস্যাটা হতে পারে, তখন একটা সলিউশনে যাওয়া যায়। ঠিক আছে, তো এই ডকুমেন্টেশনটা এই জন্য বেস্ট একটা প্র্যাকটিস। এবং এই ডকুমেন্টেশন থেকে যারা নেভ ইউজার তারাও অনেকটা বুঝতে পারে যে কী কাজে ব্যবহার হচ্ছে, কোনটা কী কাজে ব্যবহার হচ্ছে। আমরা যদি নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইসও কিনে নিয়ে আসি তখন দেখবেন ওটার সাথে একটা ডকুমেন্টেশন থাকে যে এটার ইউজ কীভাবে করতে হয়, কোন পার্টটা কীভাবে ব্যবহার করতে হয়। তো এটা ইউজারদের জন্য একটা রেফারেন্স ম্যানুয়াল হিসেবে কাজ করে। ওকে, তো এই ডাটা ডিকশনারিটাও ঠিক সেম, যে যারা হচ্ছে ডাটাবেস ডিজাইনার হিসেবে কাজ করবে সেই ডাটাবেস ডিজাইনাররা যেন বুঝতে পারে যে তার যে সিস্টেমটা সে তৈরি করবে সেই সিস্টেমটা কীভাবে তৈরি করবে, কোন স্টাইলে তৈরি করলে প্রত্যেকটা ইউজারের জন্য সুবিধা হবে, যেন সব ইউজার সেমভাবে ইনপুটগুলো দিতে পারে। ঠিক আছে, তার জন্য এটা একটা ম্যানুয়াল হিসেবে কাজ করছে। ওকে, এরপরে হচ্ছে ডাটা কোয়ালিটি কন্ট্রোল জিনিসটা কী করবে, যে ডাটার যেই অ্যাকুরেসি, ইন্টিগ্রিটি, কনসিস্টেন্সি এই জিনিসগুলো বলতে বোঝাচ্ছে যে যেই ইনপুটগুলো দিব সেম টাইপের ইনপুট, যেমন স্টুডেন্ট আইডির কথা যদি চিন্তা করি 1 1 1 এরকম টাইপের যেন একাধিকবার না চলে আসে।
ঠিক আছে, ধারাবাহিক ওইতে যেন চলে আসে। একই টাইপের ইনপুট যদি দিই তাহলে কিন্তু সেটার প্রাইমারি কি হিসেবে মেনটেন হবে না। ঠিক আছে, তো একবার যদি ওয়ান এন্ট্রি হয়ে যায় আরেকবার ওয়ান এন্ট্রি দিতে যাই যেন সেটা আটকায় দেয়, এরকম টাইপের জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে কিন্তু সেখান থেকে ডাটা এক্সট্র্যাক্ট করাটা কঠিন হয়ে যাবে। এরপর হচ্ছে ডাটা গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স। সেটা বোঝাবে যে আমি যেই রুলগুলো সেট করব, যে ওনারশিপগুলো থাকবে, যে লিগাল রেগুলেশনসগুলো থাকবে, যে কনস্ট্যান্টগুলো থাকবে, সেগুলো যেন প্রপারলি মেনটেন করা হয়। এরপর হবে সিস্টেম ইন্টিগ্রেশন, যে আমার তো অবশ্যই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে রিলেশনশিপ করতে হবে, কানেকশান করতে হবে। সেই কানেকশানগুলো যেন স্মুথলি হয়। ঠিক আছে, যে আমি ধরেন কোনো একটা টেবিল আমি ডাটা একটা রেকর্ড ডিলিট করে দিলাম, এখন অন্য একটা টেবিলে যেহেতু সেটা আপডেট করতে হবে, এখন যদি আমি একটা টেবিল আপডেট করছি আরেকটা টেবিল আপডেট না করি তাহলে কিন্তু দেখা যাবে যে একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে, একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক মতন করার জন্য হচ্ছে ডাটা ডিকশনারি ইউজ করা হচ্ছে, যে কোন কোন জিনিসগুলো থাকবে। আমি যদি একটু আগের ইয়েতে যাই, ধরেন এখান থেকে আমি চিন্তা করলাম যে এই অ্যাডমিনিস্ট্রেশন ডেটটা আমি অফ করে দেবো, বাদ দিয়ে দেবো। এখন এটার সাথে যত কিছু জড়িত সব জায়গা থেকে কিন্তু এই অ্যাডমিশন ডেটটা অফ করতে হবে। কোনো ডেট, কোনো ডাটাই হচ্ছে অ্যাডমিশন ডেট আছে, কোনো ডাটাই যদি না থাকে তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট লাগবে, যেটা কী বোঝাচ্ছে বুঝতে সমস্যা হবে। তো এটাকে বোঝাচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন, যে যে ডাটা এক্সচেঞ্জগুলো যেন হচ্ছে সব জায়গায় সেমভাবেই থাকে। এরপর হচ্ছে কমিউনিকেশন টুল। কমিউনিকেশন টুল হচ্ছে যারা স্টেক হোল্ডারগুলো আছে, ওই যে শুরুতেই বলে আসলাম স্টেক হোল্ডার কারা থাকবে, ডিজাইনার, ডেভেলপার, তারপরে হচ্ছে যারা কোয়ালিটি অ্যাসিওরেন্সের টিমে থাকবে, টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে যারা থাকবে, মেনটেন্যান্সে যারা থাকবে, নেই ফিউচার হিসেবে যারা আছে, তারা প্রত্যেকেই হচ্ছে স্টেক হোল্ডার, এবং তাদের কাছে যেন ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেইটা ইনশিওর করা হচ্ছে ডাটা ডিকশনারি। আরেকটা হচ্ছে ডিসিশন মেকিং সাপোর্ট। এটা বলা হচ্ছে যে একটু আগে যেটা দেখলাম রিসার্চারের যে হেল্প হিসেবে থাকছে পেশেন্ট রেকর্ডগুলো, তো এটাও যে আমি যে রিপোর্টগুলো বা বিভিন্ন রকম অ্যানালিটিক্সগুলো যেটা থাকছে সেটা যখন আমি ইন্টারপ্রিটেশন করছি, সেটা নিয়ে অ্যানালাইসিস করছি, সেটা কিন্তু আমাকে ভালো একটা ডিসিশন মেকিং সাপোর্ট দিচ্ছে, যে কোন টাইপের অসুখের জন্য কোন টাইপের মেডিসিনগুলো আসলেই কাজ করছে, ভালো রেসপন্স আসছে, সেই ধরনের একটা জিনিসগুলো আমাকে বের করে নিয়ে আসছে এটার মাধ্যমে। ওকে, এটা যদি ক্লিয়ার হয় এরপরে আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে আপনাদের এই সব ডাটা এলিমেন্ট নিয়ে কাজ করবে নতুন একটা চার্টের মতন, সেটা হচ্ছে হিপো চার্ট। তো হিপো চার্ট এটা অবশ্যই একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম। তো এটার পুরো ফর্মটা যেটা আছে ফুল ফর্ম সেটা হচ্ছে যে হায়ারকি প্লাস ইনপুট প্রসেস আউটপুট। ঠিক আছে, নর্মালি অনেক জায়গায় দেখবেন হায়ারকি ইনপুট প্রসেস আউটপুট এটা থাকে, তবে মেন যে জিনিসটা সেটা হচ্ছে হায়ারকি প্লাস ইনপুট প্রসেস আউটপুট। এটা একটা চার্ট। এই চার্টের এটা জিনিসটা কি, যে একটা সফটওয়্যার যে ডেভেলপ করা হবে সেটার একটা ভিজুয়াল টুল হিসেবে কাজ করে, এবং সেটা দেখায় যে বিভিন্ন রকম ইনপুটগুলো কীভাবে আসছে, সেটা কীভাবে প্রসেস হচ্ছে, প্রত্যেকটা মডিউলের জন্য আউটপুটগুলো কী কী বের হচ্ছে। ঠিক আছে, সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে হিপো চার্ট। তো এই জিনিসটাও ঠিক সেম, আমরা যেমন ডাটা ডিকশনারি দেখে আসলাম, হিপো চার্টও ঠিক সেম কাজটাই করবে। এটাও কি করবে, যে যে ডেভেলপাররা থাকবে, যে ডিজাইনাররা থাকবে, যে ম্যানেজাররা থাকবে, তাদেরকে দেখাবে যে একটা সিস্টেম কিভাবে কাজ করতে পারে, হাউ এ সিস্টেম ওয়ার্কস, এবং মানে কীভাবে একজন ইউজার একটা সফটওয়্যারকে চাচ্ছে বা কীরকম হলে তাদের জন্য সুবিধা হচ্ছে, সেভাবে যেন ডেভেলপার বা ডিজাইনার তৈরি করে। ঠিক আছে, তো সেটার একটা হচ্ছে ডেমো হচ্ছে এই চার্টের মাধ্যমে দেখানো হয়। তারপরে হচ্ছে যে এই চার্টে হচ্ছে বিভিন্ন রকম আমরা মডিউল দেখবো, এবং ডাটা ফ্লোগুলো কীভাবে হয়, যেহেতু হায়ারকি মানে উপর থেকে নিচের দিকে নামবে, টপ টু বটম এভাবে নামবে, ডাটা ফ্লোটা কীভাবে হচ্ছে, কোনটার পরে কোনটা আসছে। এবং এটা করাতে সুবিধা কী হবে, যে আমি ডিজাইনগুলো সুবিধা হবে, ইমপ্লিমেন্টেশনগুলো সুবিধা হবে, এবং সফটওয়্যার যে মেনটেনেন্স করবে সেই সফটওয়্যার মেনটেন্যান্সে সুবিধা হবে। কারণ কি, যে কোনটার পরে কোনটা আসছে, আমার যদি একটা মডিউলে সমস্যা হয় অন্য মডিউলগুলো আমার দেখা দরকার নাই, স্পেসিফিক ওই মডিউলে যে আমি ওই জিনিসটা সলভ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলোকে আমাকে সাপোর্ট দিচ্ছে। ওকে, এখানে যদি আমরা কয়েকটা কি পয়েন্ট দেখি, যে হায়ার কি সেটা বলতে কি বোঝানো হবে, যে পুরো একটা সিস্টেমটাকে বিভিন্ন ছোট ছোট মডিউলে ভাগ করা হবে, এই মডিউলগুলোকে আবার সাব মডিউলে ভাগ করা হবে, মানে জিনিসটা অনেকটা টপ ডাউন অ্যাপ্রোচে চলবে।
এই যে টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলছি, এখানে হচ্ছে যে ইনপুট থাকবে, ইনপুটগুলো যেই বিভিন্নভাবে আসবে, সেখানে হচ্ছে প্রসেস, ইনপুটগুলো নিয়ে সেগুলো হচ্ছে প্রসেস করা হবে, বিভিন্ন রকম অপারেশন বা অ্যাকশনগুলো চলবে, এবং তারপরে সেখান থেকে আউটপুটগুলো বের হবে। যদি আমরা নর্মালি চিন্তা করি যে ধরেন কোনো একটা ই কমার্স সাইট, সেখানে হচ্ছে আপনি কোনোভাবে কোনো একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করে টাকার পরিমাণটা দিয়ে দিলেন, সেখানে তো নিশ্চয়ই একটা ট্রানজ্যাকশনের প্রসেস চলে। তারপরে আউটপুটে কী হয় যে আপনার যেই বিকাশ বা নগদ যেখান থেকে আপনি টাকা ট্রানজ্যাকশন করছেন বা কার্ড থেকে টাকা ট্রানজ্যাকশন করছেন, আপনার সেই অ্যাভেলেবল ব্যালেন্স থেকে টাকাটা ডিডাকশন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আউটপুটে চলে যাচ্ছে। ঠিক আছে, তো নির্দিষ্ট একটা প্রসেসের পরেই কিন্তু আউটপুটটা হচ্ছে। এই হচ্ছে হিপোচার্ট। আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখে আসি, এক্সাম্পল আগে স্ট্রাকচারটা দেখে আসি যে হিপোচার্ট জিনিসটা কি। এরকম টাইপের যে মেইন একটা সিস্টেম থাকবে, সেই মেইন সিস্টেমটাকে বিভিন্ন রকম ছোটো ছোটো ভাগে ভাগ করা হচ্ছে, যে মডিউল 1, মডিউল 2, এবং মডিউল 1কে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, যে সাব মডিউল 1, সাব মডিউল 2, মডিউল 2 থেকে আবার দেখা যাচ্ছে সাব মডিউল 3, এরকম ছোটো ছোটো ভাগ পার্ট পার্ট করে করা হচ্ছে। তো নর্মাল আমরা যদি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, সেখানেও কিন্তু সেম ফরম্যাটে চিন্তা করি। আমরা শুরুতে একটা হোম পেজ দেখি বা একটা হচ্ছে নর্মাল একটা ইন্টারফেস দেখি, সেখান থেকে বিভিন্ন পেজে যে যাওয়া যাচ্ছে, এরকম এক একটা পেজকে বলা যেতে পারে যে এক একটা মডিউল, এক একটা পেজের কাজগুলো কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো ওইটার ভিতরে দেখা যাবে যে আরেকটা কোথাও একটা হাইপার লিঙ্ক করে রাখছে, সেখানেও যাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে একটা সাব মডিউল। এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে একটা অনলাইন স্টোর, সেই অনলাইন স্টোরের মধ্যে মডিউলগুলো কী কী থাকতে পারে, যে অথেন্টিকেশন, শুরুতে আপনি যে লগ ইন করবেন। ঠিক আছে, আপনি যদি কোনো একটা জিনিস প্রোডাক্ট পারচেস করতে চান, তখন কিন্তু আপনাকে লগ ইন করে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, সেখানে আপনাকে হচ্ছে একটা অথেন্টিকেশনের ব্যাপার থাকছে। তারপরে চেক ইনভেন্টরি দ্বারা যেটা বোঝাচ্ছে যে যে প্রোডাক্টটা আপনি ক্রয় করতে চাচ্ছেন, সেই আইটেমটা আদৌ অ্যাভেলেবল কিনা, যে আমরা যেটা দেখি ইন স্টক, আউট অফ স্টক, সেটা হচ্ছে এই চেক ইনভেন্টরির মাধ্যমে আসবে। এরপর হচ্ছে পেমেন্ট প্রসেস, যদি আপনি সেই জিনিসটা পারচেস পর্যায়ে নিয়ে যান, তারপরে সেখান থেকে পেমেন্ট অপশানে চলে যাবে, বিভিন্ন রকম গেটওয়েতে আপনার ইউজ করতে হবে, বিকাশ, নগদ, যেটা ইচ্ছা আপনি ব্যবহার করেন, কার্ডের মাধ্যমে করতে পারেন। সেটার মধ্যে পেমেন্ট প্রসেসে যাওয়ার পরে সেটা যদি আপনি পেমেন্ট করে দেন, সেটা দেখা যাবে যে পারচেজ হয়ে যাবে। ওইখান থেকে যেই আগে স্টকে ছিল, সেখান থেকে দেখা যাবে যে একটা প্রোডাক্ট কমে গেল আপনার কার্ট থেকে। শুরুতে যখন আপনি পারচেস করতে থাকবেন, কার্টে দেখবেন যে উঠে থাকবে যে নাম্বারিং, তারপর ওটা যখন পেমেন্ট হয়ে যাবে, সেটা জিরো হয়ে যাবে, আপনাকে ওইটা পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে তখন। এখন সেই অনুযায়ী হচ্ছে একটা ইনভয়েস জেনারেট করবে। ইনভয়েস মানে কি, যে আপনি যে পেমেন্টটা করলেন সেটার একটা ডকুমেন্টেশন ফর্ম আপনাকে দিয়ে দেবে। এই জিনিসগুলো যে কোথা থেকে কি হচ্ছে, এইগুলোকে বলা হবে একটাকে মডিউল। এবং চেক ইনভেন্টরির মধ্যে দেখেন যে ইস্যু আইটেম, আইটেম আনঅ্যাভেলেবল, তারপর হচ্ছে যে যদি সেই আইটেমটা থাকে, সেই আইটেমটা যদি আপনি পারচেস করেন, সেই আইটেমটা ডিডাক্ট হয়ে যাবে। মানে আগে যদি 100টা থাকে, আপনি একটা নিলে সেখান থেকে এখন 99 দেখাবে। তো এই জিনিসগুলো হচ্ছে প্রতিনিয়ত যে আপডেট করছে, তাহলে নিশ্চয়ই এর সাথে কানেক্ট করা আছে। সুতরাং এইগুলোকে বলা হবে মডিউল, এইগুলো হচ্ছে একটা সাব মডিউল। আমরা যদি আরেকটা দেখি, এখানে হচ্ছে কাস্টমার বিলিংয়ের জন্য একটা সিস্টেম দেখানো হচ্ছে। যে কাস্টমার বিলিং সিস্টেম যদি চিন্তা করি, সেখানে হচ্ছে যে ট্রানজ্যাকশানটা হবে, তারপরে হচ্ছে মাস্টার একটা ফাইল থাকবে, জেনারেট আউটপুটস। ঠিক আছে, তো আরও ভিতরে যে ইনভয়েসগুলো জেনারেট করে, ঠিক আছে, তো কী প্রসেসে হয় সেগুলো হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে ডাটা এডিট, বিল, ট্রানজ্যাকশন ফাইল। ঠিক আছে, ধাপে ধাপে যেগুলো আমরা নর্মালি দেখি। তো এই জিনিসগুলো হচ্ছে মডিউল আর সাব মডিউল। তো ডাটা ডিকশনারিতে হচ্ছে জিনিসগুলো আপনাকে দেখাবে যে কী কী এলিমেন্টগুলো থাকবে, এবং সেগুলোর ফরম্যাটিং কী হবে, সেটা ডেসক্রিপশান কী থাকবে, সেটা লেন্থ কতখানি হতে পারে, বিভিন্ন এলিমেন্টগুলোর জন্য কোনটা প্রাইমারি কী হতে পারে, এগুলো হচ্ছে ডাটা ডিকশনারিতে থাকবে। আর হিপোচার্টে যেটা থাকবে, যে আপনি একেবারে শুরু করে দিয়েছেন ডিজাইন, এখন কোনটার মধ্যে কী কী জিনিস রাখলে আপনার জন্য সুবিধা হবে, সেই জিনিসগুলো দেখাবে হিপোচার্ট। মানে টপ টু বটম অ্যাপ্রোচ। শুরুতেই হচ্ছে আপনার মেইন সিস্টেমটা থাকবে, যেখানে অনলাইন স্টোর, তারপরে আরও ভিতরে ভিতরে যাবে, যে এটার ভিতরে কী কী থাকতে পারে, এই যে ইনভয়েস জেনারেট, সেটার ভিতরে আরও কিছু রাখতে পারেন। ঠিক আছে, তো আরও ডিপে যখন যাবে, বটমে যখন যাবে, এরকম হায়ার কি একটা মেনটেন করে করে আগাবে। ওকে, তারপরে হচ্ছে যে এই হিপোচার্ট যে আমি ইউজ করবো, সেই হিপোচার্টের মেইন পারপাসটা কী, এটার সুবিধাটা কী হচ্ছে। সুবিধাটা হচ্ছে যে আপনি যে সিস্টেমটা ইউজ করছেন, সেই সিস্টেমের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আপনি দেখতে পাবেন এখানে। আপনি একটা সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরি করার আগে বুঝতে পারবেন যে কোনটার পরে কোন জিনিসটা আসবে, মানে কোন মডিউলের পরে কোন সাব মডিউলে যাবে, সেখান থেকে আর কোথাও যাওয়া যায় কিনা। তো ইজি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা ব্যবহার করা হচ্ছে।
এরপরে হচ্ছে যে আপনি প্রোগ্রাম লজিক সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে, একটা ক্লিয়ারিফাই করছে যে কোনো একটা ইনপুট যে দেওয়া হয়েছে সেই ইনপুটটা প্রসেস করার পরে যে আউটপুটটা আসছে সেটা কিভাবে আসছে, সেই ডাটা ফ্লোটা কোথা থেকে আসছে, আপনি ট্রানজ্যাকশন করলেন সেই ট্রানজ্যাকশনটা কোথায় যেয়ে হলো, ইনভয়েস জেনারেট আসছে সেই ইনভয়েসটা যে ট্রানজ্যাকশনের পরে আসলো, এই যে একটা ফ্লো, ডাটা ফ্লোটা, সেই ডাটা ফ্লোটা বোঝা যাবে এই হিপোচার্টের মাধ্যমে। এরপরে হচ্ছে ডকুমেন্টেশন, অবশ্যই এই যে ডাটা ডিকশনারি, হিপোচার্ট, তারপর আরেকটা যে পরে দেখবো ওয়ার্নার ওর ডায়াগ্রাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডকুমেন্টেশনের মূল উদ্দেশ্য। যে আমি একটা যে সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যার তৈরি করার জন্য ডকুমেন্টেশনের মেন উদ্দেশ্য, যেমন এর সাথে যে যারা যারা জড়িত থাকবে তারা যেন ঠিক মতো পরবর্তীতেও কেউ যদি কাজ করতে চায় এটা দেখলে যেন বুঝতে পারে যে কোন মডিউলের সাথে কোন মডিউল আসলে জড়িত, একটা সাব মডিউল কোন মডিউল থেকে আসছে, সেটা যেন দেখলেই তারা বুঝতে পারে। এরপরে হচ্ছে ফ্যাসিলিটেটস সিস্টেম ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন রকম মডিউলকে ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে। এতে সুবিধাটা কী হবে, যদি পার্টিকুলার একটা মডিউলে বাগ চলে আসে তাহলে সেখানে আমার হচ্ছে ডিবাগ করতে সুবিধা হবে, সেখানে টেস্ট করতে সুবিধা হবে, টেস্ট ইঞ্জিনিয়ারদের জন্য এটা সুবিধা হবে টেস্টিং করতে। আর যদি কোডিংয়ে সমস্যা হয়, ডেভেলপার যারা থাকবে, ডিজাইনার যারা থাকবে, তাদের হচ্ছে কোডিং করতে সুবিধা হবে। আর ওই প্রত্যেকটা পুরো সিস্টেম নিয়ে নাড়চাড় না করে তখন দেখা যাবে যে একটা পার্টিকুলার মডিউল নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে, সেখানে কোডিং, সেখানে টেস্টিং, সেখানে ডিবাগিং করলেই হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা যদি দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে, মেনটেনেন্স তো করতে হবে। একটা প্রোডাক্ট যদি আমি রেডি করি সেটা অবশ্যই মেনটেনেন্স করতে হবে, কারণ কি পরবর্তীতে আপডেশনের দরকার হতে পারে, আপগ্রেডেশনের দরকার হতে পারে, মডিফিকেশনের দরকার হতে পারে। তো যদি একটা পার্টিকুলার এরকম জিনিস আমার হাতে থাকে যে আমি দেখতে পারি যে কোন মডিউলের সাথে কোন মডিউল কানেক্টেড, তাহলে আমি সহজেই মডিফিকেশানগুলো করতে পারবো, নির্দিষ্ট একটা পোর্শনে যেই আমি হচ্ছে এটা চেঞ্জ করতে পারবো যদি আমার দরকার হয়। কখন চেঞ্জ করব, যখন আমি কোনো একটা প্রোডাক্ট ডিপ্লয় করে দিছি, ইউজারের কাছে সেটা ইউজার ব্যবহার করছে, ইউজারের থেকে বিভিন্ন রকম আমি রিভিউ পাচ্ছি যে এরকম হলে, এরকম না হয় এইরকম হলে ভালো হতো, তখন সেই পার্টিকুলার জিনিসটা আমি সাথে সাথে চেঞ্জ করে দিলে করতে পারছি। ঠিক আছে, তো এই ডকুমেন্টেশনগুলো যদি থাকে তাহলে সাথে সাথে দেখা যাবে যে ওই পোর্শনে যে কাজটা করার সুবিধা হবে। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। ক্লায়েন্ট যে একটা হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় শুরুতেই যে এই জিনিসগুলো যেন থাকে। ধরেন ইউনিভার্সিটির জন্য যদি আমি একটা ওয়েবসাইট করতে চাই, সেখানে কী কী, স্টুডেন্টের জন্য কী কী থাকবে, টিচার প্যানেলের জন্য কী কী থাকবে, অ্যাডমিন প্যানেলের জন্য কোথায় কোথায় অ্যাক্সেস থাকবে, তো এই জিনিসগুলো কীভাবে দেওয়া থাকবে সেগুলো রিকোয়ারমেন্ট কিন্তু শুরুতেই বলে দেওয়া হয়। তো এর রিকোয়ারমেন্টগুলো যে বলবে সে কিন্তু যে টেকনোলজিক্যালি খুব সাউন্ড হবে তাও কিন্তু না, সে নিজের মতো করে বলে যাবে। এখন যদি হিপোচার্ট আমার একটা ডেমো ভার্সন থাকে তাহলে তাকে ঠিকমতো বোঝানো যাবে যে এরপরে এই জিনিসটা রাখলে আমার সুবিধা হয়, এর সাথে এই জিনিসটা দেওয়া যায়, কানেক্টেড করা যায়। ঠিক আছে, তো ক্লায়েন্ট তো ইচ্ছে মতো জিনিসটা চাইবে, তো এইরকম টাইপের একটা ডকুমেন্টেশন থাকলে বা এরকম একটা চার্ট থাকলে আমার তাকে বোঝানোর সুবিধা হয় যে সিস্টেম ডিজাইনটা এরকম টাইপের করলে আমার জন্য সুবিধা হয়, বা এরকম থাকলে আপনার জন্য সুবিধা হবে, বা আরও হচ্ছে ইউজার যারা ইউজ করবেন তাদের জন্য জিনিসটা আরও কনস্ট্রাকটিভ হবে। এরপর হচ্ছে কি ইমপ্রুভস কমিউনিকেশন, এই জিনিসটা কী করবে যে এই যে দেখেন নন টেকনিক্যাল স্টেক হোল্ডার, যারা স্টেক হোল্ডার আছে সবাই যে টেকনিক্যালি সাউন্ড হবে তা কিন্তু না, তো সব রকমের মানুষ নিয়ে কিন্তু হচ্ছে আমাকে চলতে হবে। সুতরাং টেকনিক্যালি সাউন্ড, নন টেকনিক্যালি সাউন্ড এরকম টাইপের মানুষজনদের যেন খুব সিম্পল ওয়েতে বোঝানো যায়, তার জন্য কিন্তু এই হিপোচার্টটা আছে। আমি যদি খুব ধরে ধরে তাকে নিয়ে যে কোডিংয়ে বসাই দিই তাহলে কিন্তু সে ভালো মতো বুঝবে না। তাকে যদি এভাবে ডায়াগ্রাম বা চার্টগুলো করে করে বুঝাই দিই যে এই জিনিসগুলো থেকে এইভাবে বা এটার মধ্যে এটা এটা থাকবে, সেটাকে বলা হচ্ছে মেইনলি হিপোচার্ট। চার্ট আকারে দেখানো হচ্ছে বলেই এটাকে বলা হচ্ছে হিপোচার্ট, আর যেহেতু হায়ারার্কি মেনটেন করছে। ওকে, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্নার ওর ডায়াগ্রাম। ঠিক সেম, এটা হচ্ছে অনেকটা সেই হিপো ডায়াগ্রামের মতোই, এবং এই ওয়ার্নার ওর ডায়াগ্রামটা বলতে গেলে এটা হচ্ছে একটু হরিজন্টাল টাইপের হায়ারার্কি, এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কিছু আউটলাইন থাকবে এবং সেকশন 1, সেকশন 2, সেকশন 3। এই সেকশন 1-এর মধ্যে যদি আরও কিছু কিছু জিনিস থাকে সেগুলো হচ্ছে টপিক এ, টপিক বি, এভাবে সেকশন 2 এর মধ্যে থাকছে কি টপিক সি, সেকশন 3-র মধ্যে টপিক ডি, ই, এফ, মানে এরকম টাইপের, সেটা হরিজন্টাল আমি রিপ্রেজেন্ট করব। সুতরাং রিপ্রেজেন্টেশনগুলো ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, আমার ডকুমেন্টেশন করা। কখনো আমি ডাটা ডিকশনারির মাধ্যমে করছি, কখনো হিপোচার্টের মাধ্যমে করছি, কখনো এই ওয়ার্নার ওর ডায়াগ্রাম এগুলোর মাধ্যমে করছি। তো এটাও এক ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা হরিজন্টাল ওয়েতে হায়ারার্কি মেনটেন করছে।
তো এখানে যদি আমরা হচ্ছে একটা কাস্টমারের রেকর্ড দেখি, সেই কাস্টমার রেকর্ডের মধ্যে কী কী থাকতে পারে এটাও দেখেন, এটা ওয়ার্নার ওর ডায়াগ্রাম, ঠিক আছে, এইভাবে দেখানো হচ্ছে যে কাস্টমারের নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার নেমের মধ্যে কী কী জিনিস থাকতে পারে সেটা হচ্ছে কাস্টমার নেমের পাশেই এভাবে একটা ব্র্যাকেটের মাধ্যমে দেখানো হচ্ছে যে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম থাকতে পারে, লাস্ট নেম থাকতে পারে। আর কাস্টমার অ্যাড্রেসের মধ্যে স্ট্রিট অ্যাড্রেস, সিটি নেম, তার যে স্টেট আছে সেই স্টেটের একটা পার্টিকুলার কোড থাকতে পারে, জিপ কোড, ঠিক আছে। তো এই জিনিসগুলোর মাধ্যমে কাস্টমারের যে অ্যাড্রেস সেটা হচ্ছে ট্র্যাক করতে পারে। এরপরে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার দেখানো হচ্ছে ওয়ার্নার রোড ডায়াগ্রামের। সেখানে হচ্ছে কাস্টমার ফাইল, ফাইল হেডার, ফাইল বডি। এখানে ম্যাপিং কোঅর্ডিনেটের মাধ্যমে দেখানো হচ্ছে যে কাস্টমার রেকর্ডটা 1 to infinity, অনেকগুলো কাস্টমার রেকর্ড কিন্তু এখানে রাখা হতে পারে। সেই কাস্টমার রেকর্ডের মধ্যে কী কী জিনিস থাকবে সেখানে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, তার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমারের ক্রেডিট রেটিং কীরকম, ঠিক আছে, মানে সে কী পরিমাণ বিভিন্ন জিনিস পারচেস করে তার একটা রেকর্ড এরকম থাকতে পারে। সাথে হচ্ছে কাস্টমার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের এখানে কী কী জিনিস থাকতে পারে দেখেন, এইগুলো কিন্তু ধারাবাহিক ওয়েতে হরিজন্টালে যাচ্ছে, ঠিক আছে। যেটা এটাকে যদি আমি ভার্টিক্যালি ঘুরাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে সেটা হিপোচার্ট, আর যদি এটা হরিজন্টালি মেনটেন করা হয় তাহলে এটা হবে ওয়ার্নার রোড ডায়াগ্রাম। এখানে সেই কাস্টমার অ্যাড্রেসের মধ্যে আছে হচ্ছে স্টেট, সিটি, স্টেট, হ্যাঁ, জিপ বা পোস্টাল কোড যেগুলো থাকে সেগুলো। তারপর এখানে হচ্ছে একটা প্রসেস কাস্টমার অর্ডারের একটা এখানে ডায়াগ্রাম দেখানো হচ্ছে। সেখানে হচ্ছে যে অর্ডার যদি নেই, একটা কাস্টমার অর্ডার যদি একটা নেওয়া হয়, সেখানে যে কাস্টমারটা হচ্ছে অর্ডার প্লেস করলো তাকে হচ্ছে ভেরিফাই করতে হচ্ছে, যেন কী করতে হবে, লগ ইনটা যেন অথেন্টিক্যালি হয় সেটা হচ্ছে মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে যে যে আইটেমটা দিবে সে আইটেমটা 1 to infinity, অসংখ্য সংখ্যক একজন কাস্টমার অর্ডার প্লেস করতে পারে। তারপরে হচ্ছে যে অর্ডারের যে হিস্ট্রি, সে কী কী জিনিস কিনছে সেটার একটা অর্ডার থাকতে পারে, তো এই জিনিসগুলো অর্ডারের মধ্যে থাকবে। এরপর অর্ডার আইটেম যদি থাকে, সেই অর্ডার আইটেমের মধ্যে কী কী জিনিস, সেটা হচ্ছে যে অর্ডারটা আদৌ যে অর্ডার আইটেমটা সেটা অ্যাভেলেবল কিনা সেটা চেক দেওয়া লাগতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই যদি আইটেমটা যদি অ্যাভেলেবল হয় তাহলে সেটা তো আমাকে হচ্ছে কাস্টমার কাছে দিতে হবে, মানে প্লেস করতে হবে সেই অর্ডারটা, সেটার একটা ব্যবস্থা রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে যে একটা জিনিস, যে ডিসিশনের একটা ব্যাপার চলে আসতে পারে, যে প্রসেস অ্যাভেলেবল কিনা, চেক অর্ডার আইটেম অ্যাভেলেবিলিটি, যদি থাকে সেটা হচ্ছে অ্যাভেলেবল আইটেমের মধ্যে আছে কিনা, যদি না থাকে সেটা হচ্ছে ব্যাক অর্ডার আইটেম, ঠিক আছে, যে আমার কাছে নাই সেটা দেখাবে। তো এখানে হচ্ছে ডিসিশনের একটা ব্যাপার চলে আসে। তো এখানেও ঠিক সেম, মানে হচ্ছে যে একটা ওয়ার্নার ওয়ার্ড ডায়াগ্রামের এক্সাম্পল দেখানো হচ্ছে, যে একটা কোম্পানির সামারি, সে জিনিসের মধ্যে দেখানো হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, তার হচ্ছে যে একটা সামারির হেডিং। তাও এখন প্রিন্ট সামারি ডিটেলসের মধ্যে কী কী জিনিস থাকতে পারে, যে রিজিওনাল টোটাল, ক্যাটাগরি টোটাল, বলতে হচ্ছে যে কোনো একটা কোম্পানি সে হচ্ছে একটা পার্টিকুলার রিজিয়নে কতটুকু সে প্রফিট করছে সেটা, এবং পার্টিকুলার ক্যাটাগরির উপরে সে কীরকম প্রফিট করে সেটা, এগুলো হচ্ছে যদি আমি একটা সামারি আকারে দেখাতে চাই সেটা হচ্ছে দেখানো হচ্ছে এখানে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে কোনো টাইপের সফটওয়্যার বা ওয়েবসাইটে কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করা যায়। ডাটা ডিকশনারির মাধ্যমে করা যায়, হিপোচার্টের মাধ্যমে করা যায়, ওয়ার্নার রড ডায়াগ্রামের মাধ্যমে করা যায়। 3 ধরনের আমরা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন শিখলাম। এরপরে যে জিনিসটা চলে আসে, আচ্ছা এই পর্যন্ত কি বোঝা গেছে যতটুকু বলা হলো এই 3 ধরনের রিপ্রেজেন্টেশন? কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? সিয়াম শিকদার, এই পর্যন্ত কি বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, হ্যাঁ, কঠিন না বিষয়গুলো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন। এলিসিয়েশন জিনিসটা কি এটা আগে বোঝা দরকার। এলিসিয়েশন জিনিসটা বোঝাবে হচ্ছে যে কোনো একটা জিনিস থেকে কিছু বের করে নিয়ে আসা, এক্সট্র্যাক্ট করা, ঠিক আছে, মানে কোনো একটা জায়গায় অনেকগুলো তথ্য আছে সেখান থেকে আমি তথ্যগুলোকে বের করে নিয়ে আসবো, এটাকে বলা হচ্ছে এলিসিয়েশন। এখন রিকোয়ারমেন্ট এলিসিয়েশন জিনিসটা কি, এটা দ্বারা বোঝাবে হচ্ছে যে স্টেক হোল্ডার যারা ছিল একটা সফটওয়্যারের সাথে, স্টেক হোল্ডার যারা আছে তাদের জন্য যে একটা যে সিস্টেম আমি তৈরি করবো, সেই সিস্টেমটা হচ্ছে কীরকম টাইপের হওয়া উচিত, মানে সব মানে কী কী জিনিস বা কী কী ক্যারেক্টারিস্টিক একটা সফটওয়্যারের মধ্যে থাকা অবশ্যই থাকতে হবে, এবং সে কী কী জিনিস পারফর্ম করবে।
তো এটার জন্য আমাকে হচ্ছে ইনফরমেশানগুলোকে কালেক্ট করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তো এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে যে একটা যে সফটওয়্যার তৈরি করার জন্য ফাংশনাল কিছু রিকোয়ারমেন্ট থাকে, নন ফাংশনাল কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। তো এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশনের ডেফিনেশনটা এভাবে বলা হচ্ছে যে এটা একটা প্রসেস। কিসের প্রসেস? যে স্টেক হোল্ডার যারা আছে তাদের থেকে রিকোয়ারমেন্টগুলোকে গ্যাদার করা, ডিসকভার করা এবং সেখান থেকে তাদের রিকোয়ারমেন্টগুলোকে বোঝা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন। এখন এই যে আমি তাদের থেকে ইনফরমেশনগুলোকে বের করব, গ্যাদার করব, ডিসকভার করব, এটা কিসের মাধ্যমে করতে পারি? করতে পারি হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। যারা হচ্ছে ডিরেক্ট ইউজার আছে তাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি যে আপনার কীরকম ধরনের সফটওয়্যার দরকার, আপনি এই সফটওয়্যারের মধ্যে কী কী ডাটা এলিমেন্ট রাখলে আপনার জন্য সুবিধা হবে। সুতরাং ইন্টারভিউর মাধ্যমে আমি রাখতে পারি। যদি ডিরেক্ট ইন্টারভিউ আমার পসিবল না হয়, আমি কোশ্চেনার রাখতে পারি। বিভিন্ন রকম ব্রেন স্ট্রমিং জিনিস রাখতে পারি। আমি হচ্ছে যেই একটা সফটওয়্যার তৈরি করব সেখানে হচ্ছে একটা কাস্টমার রিভিউ বা ক্লায়েন্ট রিভিউর একটা অপশান রাখবো। সেখান থেকে বিভিন্ন রকম যে রিভিউগুলো পাবো সেখানে আমি অবজার্ভ করেও দেখতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলোকে অ্যানালাইসিস করতে পারি। আমার উপরে যে ডকুমেন্টগুলো আছে, যে ডাটা ডিকশনারি আছে, হিপো চার্টগুলো আছে, সেখান থেকে আমরা দেখতে পারি যে আর কী কী জিনিস চেঞ্জ করলে, কোন মডিউল বা সাব মডিউল অ্যাড করলে আমার সফটওয়্যারটা আরও ভালো মতন কাজ করবে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন। মানে একটা সফটওয়্যারের সাথে জড়িত যত মানুষ তার কাছ থেকে আমি বিভিন্ন রকম রিকোয়ারমেন্টগুলোকে যে তুলে আনবো, বের করে নিয়ে আসবো, গ্যাদার করবো, সেটার প্রসেসটাকে বলা হচ্ছে এটা। এবং এটা করলে সুবিধাটা কী হবে, যে একটা সফটওয়্যারের যেই ফাংশনাল নন ফাংশনাল যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করার সুবিধা হয়। এখন এই যে রিকোয়ারমেন্ট এনালাইসিসের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে স্টেক হোল্ডার যারা আছে তাদের নিডগুলো আমরা বুঝতে পারি। এরপরে কি হচ্ছে যে ভেগ রিকোয়ারমেন্ট, যেগুলো খুব অস্পষ্ট টাইপের রিকোয়ারমেন্ট, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কারণ ওই যে যারা ক্লায়েন্টগুলো থাকবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই থাকবে টেকনোলজিক্যালি খুব সাউন্ড হবে না, তারা বুঝবে না, তাদের ইচ্ছা মতো রিকোয়ারমেন্ট দিয়ে দেবে। সুতরাং এই যে অস্পষ্ট টাইপের রিকোয়ারমেন্ট সেগুলো যাতে ক্লিয়ারিফাই করা যায়, কোনো যাতে অ্যাম্বিগুইটি না থাকে, কোনো কনফ্লিক্ট যেন না থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ক্লিয়ারিফাই করার জন্য আমার এই রিকোয়ারমেন্ট এলিসিয়েশনটা দরকার হচ্ছে। নেক্সট হচ্ছে যে কমপ্লিট রিকোয়ারমেন্ট যেন আমি পেয়ে যাই। ঠিক আছে, এই রিকোয়ারমেন্টের যে এলিসিয়েশনের যে ডকুমেন্ট ফাইলটা থাকবে সেখান থেকে আমি কমপ্লিট রিকোয়ারমেন্ট তৈরি করতে পারবো এবং এটাই চলে যাবে হচ্ছে ডাটাবেস ডিজাইনারের কাছে, বা সফটওয়্যার যে ডেভেলপার থাকবে, ডিজাইনার থাকবে, তার কাছে চলে যাবে। এরপর হচ্ছে ডিফাইন প্রজেক্ট স্কোপ, মানে কোনো যদি আপনার রিকোয়ারমেন্টের মধ্যে কোথাও যদি একটু গ্যাপ থাকে, আরও কিছু যদি অ্যাড করা যায় সেটাও কিন্তু বোঝা যাবে। মানে আরও কিছু যদি করা যায়, ফিচার স্কোপগুলো বোঝার সুবিধা হবে, যে আর কী কী করতে পারতো, বা আগে যেটা করা হয়েছে সেটা না করলে ভালো হইতো, কোনটা না করলে ভালো হইতো, এই জিনিসগুলো বোঝার সুবিধা হবে। নেক্সট হচ্ছে ফ্যাসিলিটেট কমিউনিকেশান, যারা স্টেক হোল্ডার থাকবে এবং যারা ডিজাইনার ডেভেলপার থাকবে তাদের মধ্যে বোঝাপড়াটা সুবিধা হবে এই ডকুমেন্টেশনের মধ্যে। কারণ তাদের তো আমি কোড দেখাইতে পারবো না, তাদেরকে এইসব ডকুমেন্টেশন দেখেই বোঝাইতে হবে। এরপর হচ্ছে সাপোর্ট সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা যেই আর্কিটেকচার মেনটেন করে আমি এই সিস্টেমটা তৈরি করব, সেই সিস্টেম বা হচ্ছে যে সিস্টেমের যে ডিজাইনটা থাকবে, ইমপ্লিমেন্টেশনটা হবে, সেটা হচ্ছে সহজে তৈরি করতে পারি। এটা একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। রিকোয়ারমেন্টগুলো দেখে দেখে আমি পয়েন্ট আউট করতে পারবো যে কী কী জিনিস আমার সফটওয়্যারের মধ্যে থাকবে। এবং ইনশিওর প্রজেক্ট সাকসেস, যদি আপনি একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক মেনটেন করে কাজ করেন, যে রিকোয়ারমেন্ট আগে অ্যানালাইসিস করলেন, তারপরে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, এরপরে যেই একটা প্রোটোটাইপ রেডি করলেন, এইভাবে যদি একটা ধাপে ধাপে সব কাজগুলো করতে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে প্রজেক্ট সাকসেসটা অনেক বেশি, এর এফিসিয়েন্সিটা অনেক বাড়বে। ঠিক আছে, তো কাজের যে রিস্ক সেটাও কমবে। আবার হচ্ছে যে কাজে ভুল হচ্ছে বারবার, সেটার জন্য কস্টও দেখা যাচ্ছে ওভাররান হয়ে যাচ্ছে, তো এই কস্টটাও হচ্ছে একটা মিটিগেট করবো অনেকটাই। এরপরে আসে হচ্ছে যে ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আমরা এতক্ষণ যে বললাম যে একটা সফটওয়্যারের জন্য অনেক কিছু কিছু জিনিস থাকে ফাংশনাল এবং কিছু কিছু জিনিস থাকে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হিসাবে। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট বোঝাতে কী বোঝাবে, যে একটা যে ওয়েবসাইট আমি তৈরি করব সেটাতে অবশ্যই কী কী জিনিস থাকা দরকার, হোয়াট এই সিস্টেম শুড ডু, অবশ্যই সেটা করতে হবে। যদি একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করি সেখানে অবশ্যই বিভিন্ন রকম আইটেম অ্যাড করার অবশ্যই জিনিস থাকতে হবে, শপিং কার্ট এগুলো দেখাইতে হবে। যদি আমি একটা এটিএম সিস্টেমের কথা চিন্তা করি সেখানে ক্যাশ উইথড্রল কীভাবে হয়, ডিপোজিট কীভাবে হয়, ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে করতে পারি, এই সিস্টেমগুলো অবশ্যই দেখাইতে হবে।
এরপর যদি একটা ইউনিভার্সিটি পোর্টালে কথা চিন্তা করি, সেখানে বিভিন্ন রকম স্টুডেন্ট যারা থাকবে তারা বিভিন্ন রকম কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। বা যদি ফ্যাকাল্টি মেম্বারদের কথা চিন্তা করতে পারি, তারা হচ্ছে আরএমএসে বিভিন্ন রকম রেজাল্ট এন্ট্রি দিতে পারবে। ঠিক আছে, এখন কাকে কি দেখাবে, কতটুকু দেখাবে, সেটাও কিন্তু একটা ব্যাপার। সুতরাং ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে বোঝাবে যে আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি, যে সফটওয়্যারটা তৈরি করছি, সেটাতে অবশ্যই কী কী জিনিস থাকা উচিত। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে বোঝাবে যে হাউ দ্য সিস্টেম শুড পারফর্ম। যেমন হচ্ছে ধরেন যে কোনো একটা সিস্টেম একটা পেজ লোড হতে যেন 2 সেকেন্ডের বেশি সময় না লাগে, এরকম যদি আমি সিস্টেমটা রাখি, যে পারফরমেন্স যেন এরকম টাইপের হয়। এরপরে হচ্ছে যে আমি এরকম কোথাও কোনো একটা এটিএম সিস্টেম নিয়ে কাজ করছি, সেখানে দেখা গেলো যে এট এ টাইম 10,000 ইউজার কনকারেন্টলি ইউজ করতে পারবো, মানে প্যারালাল অ্যাক্সেস। ঠিক আছে, এখন ব্যাঙ্কিং সিস্টেমে যদি এমন হয় যে একটা ইউজার যদি একটা এটিএম ইউজ করে, সেম ব্যাঙ্কিংয়ের হচ্ছে অন্য আর ইউজার সেটা ইউজ করতে পারবে না, তাহলে তো মুশকিল। তো অ্যাট এ টাইম অনেক ইউজারকে এইভাবে কিন্তু ইউজ করতে হয়। সুতরাং সিস্টেমগুলোকে এইভাবে কিন্তু তৈরি করতে হবে, স্কেলেবিলিটিটা আরও বাড়াইতে হবে যতদূর সম্ভব। এরপরে হচ্ছে যে ইউজেবিলিটি, যদি এমন হয় যে আপনি সফটওয়্যার একটা তৈরি করলেন যেটা শুধু ফোনে ইউজ করা যাচ্ছে বা শুধু ডেস্কটপে ইউজ করা যাচ্ছে, এরকম কিন্তু হলে হবে না। কারণ আমাকে সব ধরনের ইউজারের কথা চিন্তা করতে হবে, সবাই কিন্তু ডেস্কটপ ল্যাপটপ ইউজ করবে না, ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ফোনে ইউজ করবে, তাহলে যেন ফোনেও সাপোর্ট দেয় এরকম টাইপের ইউজেবিলিটি হতে হবে। প্লাস লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে। আপনি যে জিনিসটা তৈরি করবেন সেটা যেন আপনার যে ইউজার আছে সেই ইউজারের ডাটা যেন লিক না করে ফেলে। ঠিক আছে, এই ট্রান্সমিশনটা যেন ঠিকঠাক মতন হয়। এরপরে হচ্ছে এই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে এখানে ডিফারেন্সটা দেখানো হয়েছে, এটা নিশ্চয়ই আপনারা দেখলে বুঝতে পারবেন। ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে বোঝাবে যে একটা যেই সফটওয়্যার বা ওয়েবসাইট আমি তৈরি করবো, সেখানে যেই জিনিসটা থাকা উচিত। এখন স্টুডেন্ট পোর্টাল, সেখানে যদি আমি হচ্ছে কার্ট আইটেম রেখে দিই তাহলে তো হবে না, একটা ই কমার্স ওয়েবসাইটের মতো করে ফেলি তাহলে তো হবে না। মানে স্পেসিফিক কাজের উপরে বেস করে যেন তৈরি হয় সেটা ইনশিওর করবে, টাস্ক, ফিচার, সার্ভিস এগুলো যেন ঠিকঠাক মতন থাকে। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইটের জন্য যেমন একটা স্টুডেন্ট ওয়েবসাইটের জন্য, ইউনিভার্সিটি ওয়েবসাইটের জন্য ঠিক সেম হতে পারে। ঠিক আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো, কারণ একটা সিস্টেম কীভাবে কাজ করবে আমি দুই ক্ষেত্রেই ঠিক সেম জিনিস মেনটেন করতে পারি, ঠিক কোয়ালিটিটা মেনটেন করতে পারি, পারফরমেন্স বিভিন্ন রকম যে কনস্ট্যান্ট সেগুলো একই রকম মেনটেন করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে ডিফারেন্স, যে কম্পারিজনটা অনেক সময় আসে, তো এটা একটু দেখলেই বুঝতে পারবেন দুইটার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসিয়েশন মেথড। রিকোয়ারমেন্ট এলিসিয়েশন মেথডগুলো হচ্ছে কী কী, যে আমি কী কী জিনিসের মাধ্যমে এই রিকোয়ারমেন্টগুলোকে বের করে নিয়ে আসবো। সেটা হচ্ছে ইন্টারভিউ হতে পারে, বিভিন্ন রকম সার্ভের মাধ্যমে হতে পারে, ব্রেন স্টর্মিং, অবজারভেশন, এরপরে হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এই পর্যন্ত কারো কিছু বুঝতে সমস্যা আছে? আচ্ছা, লাস্ট 2 মিনিট হচ্ছে আমি একটু ক্লাস রিভিউ নিব, কারণ হচ্ছে কে অ্যাটেন্ড আছে আমি বুঝতে পারছি না এখন অনলাইন ক্লাসে। আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, এখন হচ্ছে আমি একটু রিভিউ নেব। ঠিক আছে।